প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি কাজ শক্তি ক্ষমতার খুবই 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 ইম্পর্টেন্ট একটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের যে বিভিন্ন উদাহরণ, সেই বিভিন্ন উদাহরণের কনসেপ্টগুলো নিয়ে কথাবার্তা বলবো। যেমন আজকের ক্লাসে আমরা কথাবার্তা বলবো যে মহাকর্ষীয় ক্ষেত্রে কৃত কাজ, স্প্রিং সংকোচনে কিংবা সম্প্রসারণে কৃত কাজ এবং গাণিতিক সমস্যা বলি। সো চলো আমরা শুরু করে দিই। প্রথমত আমরা শুরু করি যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। তাহলে আমরা প্রথমত কি দেখতে পাই, দেখো যে স্প্রিং বল দ্বারা কৃত কাজের আগে আমাদেরকে কিছু কনসেপ্ট একটু বোঝা লাগবে। সেটা হচ্ছে, মনে করো যে আমরা একটা স্প্রিংকে নর্মাল যদি অবস্থায় চিন্তা করি, মনে করো এটা হচ্ছে একটা নর্মাল স্প্রিং। এখন এই স্প্রিং এর মধ্যে মনে করো তুমি একটা এম কেজি ভরের বস্তুকে যুক্ত করলা, ঠিক আছে। সো একটা স্প্রিং এর শেষ প্রান্তে বা মুক্ত প্রান্তে একটা এম কেজি ভরের বস্তু যুক্ত করলা এবং এরপর তুমি মনে করো হাত দিয়ে স্প্রিংটাকে টান দিয়ে ছেড়ে দিলা। তাহলে একটা জিনিস কি হবে একটু খেয়াল করে দেখো তো, আমি যদি স্প্রিংটাকে হাত দিয়ে টান দেই তাহলে স্প্রিংটা প্রসারিত হবে, তাই না? তো স্প্রিংটা মনে করো যে স্প্রিংটা এক্স পরিমাণ কি হলো, এই যে আদি অবস্থা থেকে স্প্রিংটা এক্স পরিমাণ কি হলো, এক্স পরিমাণ প্রসারিত হলো, রাইট? স্প্রিংটা এক্স পরিমাণ প্রসারিত হয়েছে। এখন আমি যদি হাত দিয়ে টানার পরে বস্তুটাকে যদি ছেড়ে দেই তাহলে বস্তুটা কোন দিকে যাবে? ডেফিনেটলি বস্তুটা উপরের দিকে যেতে চাইবে। তার মানে একটা বস্তুকে বল প্রয়োগ করে বিকৃত করার পর ওই বিকৃতিকারী বলটা যদি আমরা অপসারণ করে দেই, বস্তুটাকে আমরা যেদিকে বল প্রয়োগ করে বিকৃত করেছি, বিকৃত করা মানে ডিফর্ম করা, মানে আগের শেপটাকে চেঞ্জ করে দেওয়া। এখন আমি স্প্রিংটাকে বল দিয়ে টেনে, হাত দিয়ে টেনে, এম ভরের বস্তুটাকে হাত দিয়ে টেনে স্প্রিংটাকে লম্বা করে বিকৃত করে দিয়েছে, ডিফর্ম করে দিয়েছে। তার মানে তার প্রিভিয়াস শেপটাকে চেঞ্জ করে দিয়েছে। এখন আমি যদি ওই ডিফর্মিং ফোর্সটা ছেড়ে দেই, মানে আমার হাত যদি ছেড়ে দেই, হাত দিয়েই তো ডিফর্ম করেছিলাম, রাইট? তো আমি যদি এখন হাত ছেড়ে দেই, বস্তুটা আবার পূর্বের অবস্থানে ফিরে যাইতে চাইবে না। সো একটা বস্তুকে বল প্রয়োগ করে বিকৃত করার পর বিকৃতিকারী বল অপসারণ করলে যে বলের কারণে বস্তুটা আগের অবস্থায় ফিরে যেতে চায়, সেই বলটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। সো এখানে এই এফ বলটার নাম কি? এফ বলটার নাম হলো প্রত্যয়নী বল। এবং তোমার সরণটা যত বেশি হবে, প্রত্যয়নী বলটাও তত বেশি হবে। মানে তুমি নিচের দিকে যত টানবা তত এটা উপরের দিকে যাইতে চাইবে। তার মানে তুমি এই সরণটা যত বেশি ঘটাবা তত বেশি উপরের দিকে যাইতে চাইবে। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্থিতিস্থাপক সীমা নামে একটা টার্ম আছে, যেটা আমরা চ্যাপ্টার 7-এ পড়বো। সো ইলাস্টিক লিমিটের মধ্যে, মানে একটা বস্তুর টান দিলে পূর্বের অবস্থায় যে ফিরে যাবে, এটারও একটা লিমিট আছে, যেটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। সো ইলাস্টিক লিমিটের মধ্যে কিন্তু এই কাজগুলো করা লাগবে, এটাই হলো একটা লিমিটেশন। সো যাই হোক, আমি তাহলে দেখতে পাচ্ছি আমি যত বেশি সরণ ঘটাবো বস্তুটা ততই উপরের দিকে ব্যাক যাইতে চাইবে। তার মানে সরণ যেদিকে, তার বিপরীত দিকে একটা প্রত্যয়নী বল বস্তুকে অবশ্যই আগের জায়গায় ফিরিয়ে নিতে চাইবে। তার মানে আমরা বলতে পারি সরণ যত বেশি, প্রত্যয়নী বল তত বেশি। তার মানে প্রত্যয়নী বল, আমরা বলতে পারি যে প্রত্যয়নী বল এবং সরণ পরস্পর সমানুপাতিক। কিন্তু দেখো, সরণ আমি যেদিকে ঘটালাম তার বিপরীত দিকে হলো প্রত্যয়নী বল। তার মানে প্রত্যয়নী বল এবং সরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সো বিপরীতমুখী হওয়ার কারণে আমি কি করলাম, সামনে একটা মাইনাস ইউজ করলাম। অলরাইট, তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে এফ ইকুয়াল মাইনাস কে এক্স। তো কেটা হচ্ছে কি, আমরা সবাই জানি যে সমানুপাতিক চিহ্ন উঠালে একটা সমানুপাতিক ধ্রুবক দেওয়া লাগে। সো এইখানে আমাদের কেটা হচ্ছে কি, কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটাকে অ্যাকচুয়ালি বলা হয় বল ধ্রুবক, ঠিক আছে? কেটাকে বলা হয় কি, বল ধ্রুবক। কে এর নাম কি, কে এর পরিচয় হলো বল ধ্রুবক। আর এখানে মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? মাইনাস দ্বারা বোঝাচ্ছে হলো যে প্রত্যয়নী বল এবং সরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সো নর্মালি আমরা ম্যাথ করার ক্ষেত্রে শুধুমাত্র এফ ইকুয়াল কে এক্স টাই ইউজ করব, ঠিক আছে? সো এই জিনিসটা আশা করি তোমাদের মনে থাকবে। আর এইখানে আমাদের আরেকটা জিনিস হচ্ছে, কে ইকুয়াল কত আসে? কে ইকুয়াল আসে হলো এফ বাই এক্স। সো ফোর্সের একক নিউটন, এক্স এর একক মিটার, তার মানে বল ধ্রুবকের একক হলো নিউটন পার মিটার। সো একেবারে আমি বল ধ্রুবকের পরিচয়টাও এই কনসেপ্টের মাধ্যমে তোমাদেরকে করিয়ে দিলাম। অলরাইট, তো এখন তোমরা নিশ্চয়ই চিন্তা করছো যে ভাইয়া মাঝখানের এই হিজিবিজি জিনিসগুলা কি? আসলে এখানে কোনো হিজিবিজি জিনিস নেই, তুমি আস্তে আস্তে দেখো বুঝতে পারবা জিনিসগুলা। তো তোমাদেরকে আমি আস্তে আস্তে জিনিসপাতিগুলো একটু দেখাই। তো আমি এই জায়গাতে যাওয়ার আগে তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই। মনে করো এই যে এইখানে একটা ন্যাচারাল স্প্রিং আছে, নর্মাল স্প্রিং, নর্মাল লেন্থের একটা স্প্রিং। এখন আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, এই যে ফোর্স অ্যাপ্লাই করে কি করলাম, ফোর্স অ্যাপ্লাই করে স্প্রিংটাকে এখানে নিয়ে আসলাম। মনে করো আদি অবস্থান থেকে x1 পরিমাণ সরণ ঘটালাম, ঠিক আছে?
আদি অবস্থা থেকে কি করলাম, আমি একটা স্প্রিংকে এই যে x1 পরিমাণ সরণ ঘটায় এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো তার মধ্যে প্রত্যয়নী বল কোন দিকে কাজ করবে, নিশ্চয়ই এদিকে কাজ করবে। তো এখন মনে করো যে এই যে আমি যে x পরিমাণ সরাই আনলাম এখানে, ভালো করে বুঝছো, এটা হচ্ছে আদি অবস্থা, আদি অবস্থা থেকে আমি x পরিমাণ সরাই আনলাম। তো x পরিমাণ সরাইতে আমার একটা কাজ করা লাগছে না ভাইয়া, কাজ করা লাগছে। এখন আমি এই যে এখানে তোমার দেখো, এখানে তোমার আমি যদি এই x পরিমাণ দূরত্ব যদি ক্ষুদ্র একটা দূরত্ব কনসিডার করি, যেটা হচ্ছে মনে করো dx, dx কনসিডার করলাম, তাহলে এই ক্ষুদ্র সরণ যদি কনসিডার করি, তাহলে আমার এই ক্ষুদ্র সরণের জন্য কৃতকাজটা কি হবে, ক্ষুদ্র হবে। তখন আমরা বলতে পারি যে dw সমান f ইন্টু dx। তো এখানে আমাদের সরণের আপার লিমিট এবং লোয়ার লিমিটটা চিন্তা করো। তো এখানে আমাদের এই যে এই জায়গায় কিন্তু স্প্রিংটা স্বাভাবিক অবস্থানে ছিল, কোনো সরণ হয় নাই, তার মানে এখানে আমাদের সরণটা শূন্য। আর এখান থেকে আমি এইটুকু পর্যন্ত মনে করো x পরিমাণ সরণ ঘটালাম, তাহলে আমার সরণের লোয়ার লিমিট হচ্ছে 0, আমার সরণের আপার লিমিট হলো x। অলরাইট, তো dw ইকুয়াল f dx দেখলে একটা ইন্টিগ্রাল ফিল আসে, তাই না? তাহলে চলো করে ফেলি। এবার দুই পাশে আমরা কি করব, ইন্টিগ্রাল করব, ইন্টিগ্রেশন অফ f dx। এখন আমরা একটু লিমিটগুলো বসাই। তাহলে আমাদের সরণের লিমিট কত, এই যে 0 থেকে x, 0 থেকে x হলো আমাদের সরণের লিমিট। আর যখন আমাদের সরণ শূন্য, তখন আমাদের মনে করো কৃতকাজটাও শূন্য। আর যখন আমাদের সরণ x, তখন মনে করো আমাদের কৃতকাজ w। অলরাইট, তো এইটুক যদি বুঝে যাও, তাহলে এখন চলো আমরা জাস্ট ক্যালকুলেশনটা একটু করে ফেলি। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন dw মানে কি w, আর ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি আপার লিমিট লোয়ার লিমিট বসাও। আর f ইকুয়াল কত, আচ্ছা এই জিনিসটা আমি এদিকে করে ফেলি যে 0 থেকে x, f ইকুয়াল কত, f ইকুয়াল হচ্ছে kx, রাইট? তাহলে kx dx, রাইট? আচ্ছা, তো এখানে আমরা যদি k টাকে কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রাল অফ x dx, তাহলে কত, x স্কয়ার বাই 2, তাই না? x স্কয়ার বাই 2, কারণ আমরা সবাই জানি ইন্টিগ্রেশন x dx মানে কত, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, n এর মানে এখানে 1, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1। অলরাইট, তো এখানে লিমিটগুলো আমরা বসাই 0 টু x। অলরাইট, এখন দেখো এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ ইকুয়াল হাফ কে, বাইরে নিয়ে আসো, এখানে আর থাকে x স্কয়ার, তাহলে x এর জায়গায় একবার আপার লিমিট বসাও x স্কয়ার, মাইনাস লোয়ার লিমিট বসাও 0 স্কয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, সুতরাং w ইজ ইকুয়াল কত, হাফ কে x স্কয়ার, মানে স্প্রিং কে সংকুচিত বা প্রসারিত করতে কৃতকাজ বা স্প্রিং বল দ্বারা কৃতকাজ। আমি শুধু যে স্প্রিংকে এভাবে প্রসারিত করলে এই কাজ হবে তা না, তুমি যদি এইভাবে x পরিমাণও চাপাও একই জিনিস প্রযোজ্য, ঠিক আছে? তো হাফ কে x স্কয়ার, তাহলে আমাদের দেখো মনে করো আমি x1 পরিমাণ সরাইলাম, আমি x1 পরিমাণ মনে করো সরাইলাম, ওকে? আমরা এটা পাইলাম কি, এটা পাইলাম স্প্রিং বল দ্বারা কৃতকাজের ইকুয়েশন, ঠিক আছে? এই যে w ইকুয়াল হাফ কে x স্কয়ার পেলাম, এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃতকাজের সমীকরণ। অলরাইট, এখানে এবার একটা মজার বিষয় হলো, দেখো আমাদের এখানে আমি মনে করো আদি অবস্থা থেকে x1 পরিমাণ সরালাম, তাহলে সেই ক্ষেত্রে আমার কাজ হবে হলো হাফ কে x1 স্কয়ার। আবার আমি যদি x2 পরিমাণ সরাই, সেক্ষেত্রে আমার কাজ হবে হাফ কে x2 স্কয়ার। তাহলে আমাদের, আমরা যদি এখন কি করি, আমরা যদি এখন হিসাব করি, তাহলে আমাদের এই যে এখান থেকে এইটুক পর্যন্ত সরাইতে কৃতকাজ কত, মানে আমি যদি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সরাইতে কৃতকাজ বের করতে চাই, তাহলে আমাদের এই পুরোটা থেকে এটা বাদ দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমাদের ডেল ইউ কত হবে, u2 মাইনাস u1, মানে হাফ কে x2 স্কয়ার মাইনাস হাফ কে x1 স্কয়ার। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি x1 একবার আগে বসাইছে, একবার পরে বসাইছে। এটার রিজন হচ্ছে তোমার যদি x2 বড় হয় তাহলে x2 আগে, x1 পরে, আবার x2 যদি ছোট হয় তাহলে x1 আগে x2 পরে, দ্যাটস ইট। তো এটাই হলো যে সাম্যাবস্থা থেকে স্প্রিংকে x পরিমাণ সরিয়ে সংকোচন কিংবা প্রসারণ করলে কৃতকাজ হাফ কে x স্কয়ার। সো দ্যাটস অল স্প্রিং বল দ্বারা কৃতকাজের কনসেপ্ট। আশা করি তোমরা এই যে স্প্রিং বল দ্বারা কৃতকাজের এই কনসেপ্টটা খুব সুন্দর মতো বুঝে গেছো। এরপরে আমাদের যে কনসেপ্টটা আসবে, আচ্ছা এর আগে আমরা এখানে খুব সুন্দর একটা চেইন ফর্মুলা দেখি, ঠিক আছে? এই ফর্মুলার নাম দাও হলো চেইন ফর্মুলা। চেইন ফর্মুলা যেগুলো তোমাদের কনসেপ্ট কানেক্টিং ম্যাপে অনেক হেল্প করবে, বা এডমিশনে অনেক সময় বিভিন্ন ধরনের কনসেপ্টকে কানেক্ট করে ম্যাথ দেয়, সেক্ষেত্রে তোমাদের এই চেইন ফর্মুলাটা অনেক হেল্প করবে, ঠিক আছে? তো এই যে দেখো জিনিসটা হচ্ছে এমন যে মনে করো w সমান হাফ কে x স্কয়ার, যেটা হলো স্প্রিং বল দ্বারা কৃতকাজ। আচ্ছা,
আবার দেখো এই যে গতিশক্তি, এখানে প্রত্যেক শক্তি কিন্তু একটা কাজ, কাজ ছাড়া কিন্তু শক্তি পাওয়া যায় না, রাইট? একটা বস্তুকে তুমি গতিশীল করবা তাহলেও তোমার কি দেওয়া লাগবে? শক্তি দেওয়া লাগবে। একটা বস্তুকে তুমি ভূমি থেকে এইচ পরিমাণ উঠাবা, ওই ক্ষেত্রে তোমার শক্তি দেওয়া লাগবে, ঠিক আছে? কৃত কাজকে কোথায় রূপান্তর করতে পারো? তুমি তাপ শক্তিতে রূপান্তর করতে পারো। তাপের আবার বিভিন্ন ধরনের ধরন আছে, সুপ্ত তাপ, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, এরপর তোমার বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, তাই না? অনেক ধরনের কনভার্সন আছে। এরপর কৃত কাজটা আমার তড়িৎ শক্তিতেও কনভার্ট হতে পারে, এরকম অনেক ধরনের জিনিসপাতি আছে। সো এই চেইন ফর্মুলাটা হলো যত ধরনের কাজের কনভার্সন আছে সবগুলা কাজের কনভার্সন নিয়ে, যেমন হাফ কে এক্স স্কোয়ার। আবার স্প্রিং বল দ্বারা মনে করো একটা স্প্রিং মনে করো এরকম, এর উপর একটা বস্তুকে বসায় রাখলা, তো বস্তুটাকে চাপাই দিলা, এইচ পরিমাণ চাপাই দেওয়ার ফলে স্প্রিংটা প্রসারিত হয়ে বস্তুটাকে আবার কি করলো? ভি বেগে উপরের দিকে একটা ধাক্কা দিল। সেক্ষেত্রে স্প্রিং বল দ্বারা কৃত কাজটা আবার কিসের সঞ্চার করছে? বস্তুর মধ্যে গতিশক্তি সঞ্চার করছে, হাফ এম ভি স্কোয়ার। আবার বিভব শক্তি সঞ্চার করলে এম জি এইচ। আবার কৃত কাজের রাশিমালা নর্মালি কি এফ এস কস থিটা হয়। তুমি অ্যাঙ্গেলে রাখো, স্প্রিংটাকে যদি ভূমির সাথে থিটা অ্যাঙ্গেলে রাখে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে এফ এস কস থিটা। মানে যত ধরনের কনসেপ্ট কানেক্ট করা যায়, তাপ শক্তিতে কনভার্ট করে গেলে এম এস ডেল্টা থিটা, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপে কনভার্ট করে গেলে এম এল ভি, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপে কনভার্ট করে গেলে এম এল এফ। এরপর হচ্ছে বিভবের ক্ষেত্রে কৃত কাজ ভি কিউ, ঠিক আছে? এরপরে হচ্ছে ভি কিউ সমান আইটি, তার মানে এই যে কিউ সমান আইটি যদি হয় ভি আইটি। আবার ভি সমান আই আর, তো ভি এর জায়গায় যদি তুমি আই আর ইন্টু আইটি বসাও তাহলে আই স্কোয়ার আর টি। জাস্ট এই যে ওহমের সূত্রে আই ইকুয়াল ভি বাই আর বসালে এই কাহিনীগুলা আসতেই থাকবে, ঠিক আছে? সো এই ওভারঅল কনসেপ্ট কানেক্টিং ম্যাপটা তোমাদের জন্য আসলে খুবই 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 ইম্পর্টেন্ট। অলরাইট, আমরা এখন একটা এই পর্যায়ে একটা ম্যাথ দেখে ফেলি। কি বলেছে দেখো, যে 144 কেজি ভরের এক ব্যক্তি 44 কেজি ভরের একটা বোঝা নিয়ে 2 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে 2 মিনিটে উপরে ওঠে। যদি সিঁড়িটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমাদের কৃত কাজটা কত সেটাই বের করতে বলা হচ্ছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের 144 কেজি ভরের একটা ব্যক্তি 44 কেজি ভরের বোঝা নিয়ে 2 মিটার দীর্ঘ একটা সিঁড়ি, তো এই সিঁড়িটা কত মিটার? 2 মিটার। ওকে, একটা 2 মিটার দীর্ঘ সিঁড়ি বেয়ে 2 মিনিটে উপরে উঠে, সিঁড়িটা আবার এই যে এটা যদি ভূমি হয়, ভূমির সাথে কত কোণে আছে? ভূমির সাথে সিঁড়িটা 30 ডিগ্রি কোণে আছে। কৃত কাজ কত সেটা বের করতে বললো। তো মনে করো এই যে ব্যক্তিটা হচ্ছে এটাই হলো সেই ব্যক্তি। তো ব্যক্তিটা কাঁধের মধ্যে কে নিছে? একটা মনে করো বোঝা নিছে। তো ব্যক্তিটার ওজন এই যে এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। তো এমজি কে আমরা দুইটো অংশে ভাগ করতে পারি চাইলে। একটা অংশ হচ্ছে আমাদের এই বরাবর, আর একটা অংশ হচ্ছে আমাদের এই বরাবর। তো আমাদের এই বরাবর উপাংশটা হচ্ছে এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটাও কত? 30 ডিগ্রি। তো এই উপাংশটা হচ্ছে mg cos 30 ডিগ্রি, ঠিক আছে? এই যে mg, এই যে mg আনত তলের কনসেপ্ট, mg নিচের দিকে কাজ করছে 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি। সো mg যদি এদিকে 30 ডিগ্রি কোণে থাকে তাহলে আমাদের এই উপাংশটা হয় হচ্ছে mg cos 30, আর আমাদের এই দিকের উপাংশটা হয় হচ্ছে mg sin 30, ঠিক আছে? আর এখানে আমাদের কতটুকু সরণ? টোটাল সরণ হচ্ছে x, যেটা 2 মিটার। তাহলে আমাদের কৃত কাজ কত সেটা বের করতে বললো। তাহলে এটা এখন খুবই সিম্পল, খুবই কমন সেন্স মেক করে যে কৃত কাজ w সমান কি? বল গুণ সরণ। তাহলে বল কত? এই যে এই বরাবর আমাদের বল কত? mg sin 30, আর সরণ কত? x। তাহলে mg sin 30 ইন্টু x মানে বল গুণ সরণ। তাহলে দেখো m কত? টোটাল কত কেজি? 144 কেজি ভরের বস্তু 40 কেজি ভরের বোঝা, তাহলে টোটাল হচ্ছে 144 প্লাস 44। জি এর ভ্যালু কত? 9.8, আর sin 30, আর এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে কত? 2 মিটার। ওকে, সো এখানে যে 2 মিনিটে উপরে উঠে একটা টার্ম দিল, সেই টার্মটা অ্যাকচুয়ালি আমাদের কোনোই কাজে লাগে নাই। আচ্ছা, তো এখন সিম্পল এই জিনিসটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কিন্তু তোমার রেজাল্ট চলে আসে। তাহলে এই যে দেখো, ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট কত আসে? 1842.4 জুল। তো দ্যাটস অল। আশা করি বুঝতে পারছো। এই যে দেখো, ওভারঅল তোমার সবগুলো ডেটা এখানে দেওয়া আছে। অলরাইট, আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেটা আসলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজকে ডিফাইন করে, ঠিক আছে? সো সেইটার নাম হলো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ আজকে আমরা পড়ব। তো
কথা হচ্ছে আমরা নর্মালি জানি যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের রাশিমালা, আমরা নর্মালি যদি এটা চিন্তা করি যে মনে করো এই যে ভূমি, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এখানে মনে করো একটা বস্তু আছে এন্ড সেন্টারের দিকে তো mg পরিমাণ বল দ্বারা টানছে, এটাই তো অ্যাকচুয়ালি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হওয়ার কথা। কিন্তু তুমি চিন্তা করো পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই উপরের দিকে ওঠা হয়, জি এর মানের কিন্তু আস্তে আস্তে তারতম্য ঘটতে থাকে। ইভেন বিষুব অঞ্চল থেকে যখন মেরু অঞ্চলের দিকে যাওয়া হয় তখনও কিন্তু জি এর মানে তারতম্য আস্তে 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 ঘটতে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার মহাকর্ষ বল দ্বারা অলওয়েজ কৃত কাজ যে এমজি, এই এমজিটা মেনটেন হয় না। অথবা তুমি মহাকর্ষ বল দ্বারা বস্তুটাকে এখান থেকে এইচ পরিমাণ সার্টেন হাইটে তুলে দিলা, সো এটার মধ্যে যে কৃত কাজটা সেটা বস্তুটার বিভব শক্তি সমান mgh। তো অলওয়েজ কি mg মেনটেন হয় বা অলওয়েজ কি mgh মেনটেন হয়, এমনটা কিন্তু সবসময় হয় না। দেখে আমরা ওভারঅল একটা মহাকর্ষ বল দিয়ে কৃত কাজের রাশিমালা আজকের ক্লাসে হিসাব করব। তাহলে চলো আমরা একটু দেখি। তো প্রথমত আমি এখানে দুইটা টার্ম নিয়ে আসলাম, একটা হচ্ছে বুর্জ খলিফা, ঠিক আছে। এই যে বুর্জ খলিফা তো তোমরা সবাই চেনো, মাউন্ট এভারেস্টও তোমরা সবাই চেনো। তো বুর্জ খলিফার হাইট হচ্ছে মোটামুটি যে 834 মিটার, ঠিক আছে। বুর্জ খলিফার হাইট হলো কত? 834 মিটার। আর এই যে মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8330 মিটার। তো বুর্জ খলিফার ক্ষেত্রে তুমি যদি এখানে একটা বস্তুকে রাখো তাহলে সেটা মাইট বি mgh মেনটেইন করবে, বা নিচের দিকে তার বলটা হবে হচ্ছে mg, কারণ সে মোটামুটি পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের মধ্যে আছে, মোটামুটি যে মেজারেবল অ্যান্ড মোটামুটি লিমিটেড একটা ভ্যালুতে আছে। সো এখানে থাকা বস্তুটা, বুর্জ খলিফার একদম পিকে থাকা বস্তুটা পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে অ্যাট্রাক্টেড হবে, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে mg পরিমাণ বল দ্বারা আকর্ষিত হবে এবং mgh পরিমাণ বিভব শক্তি এখানে কাজ করবে। কিন্তু যখন তুমি মাউন্ট এভারেস্টের মতো হাইটে চলে যাবা, দেখো 834 আর এটা 8330, প্রায় এটার কত গুণ? এটার প্রায় 10 গুণ হাইট উঁচু, এটার প্রায় 10 গুণ উঁচু। তাহলে তুমি চিন্তা করো যে বুর্জ খলিফার 10 গুণ উঁচু যদি মাউন্ট এভারেস্ট হয়, তাহলে সেই 10 গুণ উঁচু থেকে একটা বস্তুর মধ্যে তুমি শিওরলি বলতে পারবা না যে এটা সেন্টারের দিকে mg পরিমাণ বল দ্বারাই পৃথিবী তাকে টানছে এবং এখানে mgh পরিমাণ বিভব শক্তি কাজ করতেছে, এটা বলা কিন্তু টাফ। সো এই ধরনের পৃথিবীর পৃষ্ঠ হতে যখন অনেক উঁচুতে কোনো বস্তু থাকে, যেমন দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। তো সেই হিসেবে তুমি নর্মালি চিন্তা করো যে এইটা কিন্তু অনেক উঁচুতে আছে, রাইট? যে 8330 মিটার উচ্চতে আছে। সো কথা হচ্ছে এই ধরনের কেসের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, সেই কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা লাগে। আচ্ছা, তো সেই কারণে আমরা কি করব, আমরা ধরো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে। এই যে এটাই হচ্ছে আমাদের, মনে করো মানে ভূপৃষ্ঠের উপরেই তো মাউন্ট এভারেস্ট থাকে, তাই না? সো ভূপৃষ্ঠ, আর এই যে এটা মনে করো সেন্টার, পৃথিবীর সেন্টার, এন্ড এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। তো এই যে এখানে পাশের চিত্রটাতে তাই দেওয়া আছে। এন্ড ভূপৃষ্ঠ হতে মনে করো, ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় গিয়ে তুমি কি করলা? একটা বস্তুকে রাখলা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমার কৃত কাজ কত, প্রথমত সেই জিনিসটা ক্যালকুলেট করা লাগবে, রাইট? তো এখন কথা হচ্ছে আমাদের, আমি আবারও সেম কাজটাই করব, যে এখানে আমি খুবই ক্ষুদ্র একটা কি কনসিডার করব, দূরত্ব কনসিডার করব। এই যে এই এইচ হাইটের মধ্যে খুবই ক্ষুদ্র একটা দূরত্ব কনসিডার করলাম, যে দূরত্বটা হচ্ছে ডিআর, ঠিক আছে, ডিআর। আচ্ছা, কনসিডার করার পরে আমরা এখানে এই ক্ষুদ্র দূরত্বের জন্য যদি কৃত কাজ বের করতে চাই, তাহলে আমাদের কি হবে? ডিডব্লিউ হবে। ডিডব্লিউ সমান কি হবে? এফ ডিআর। কেউ আবার এফডিআর মানে ফিক্সড ডিপোজিট ভাইবো না, এফ মানে হচ্ছে ফোর্স, এফডিআর। আচ্ছা, এফডিআর হিসাব করলাম, ডিডব্লিউ সমান এফডিআর। সো এটা দেখলে আমাদের মোটামুটি একটা ইন্টিগ্রাল ব্যাপার চলে আসে। আচ্ছা, এফটা কি? এফটা হচ্ছে আসলে পৃথিবীর সাথে এই বস্তুটার মহাকর্ষ বল। তাহলে আমরা মনে করো এই পুরো পৃথিবীর ভর ধরে নিলাম ক্যাপিটাল এম, এই বস্তুটার ভর ধরে নিলাম স্মল এম, ঠিক আছে। আচ্ছা, এখন পৃথিবীর সাথে এই যে মনে করো পৃথিবীর সাথে এই বস্তুটার মধ্যে যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বলটা কত? তাহলে আমাদের প্রথমত সেই মহাকর্ষ বলটা অ্যাকচুয়ালি কি করতে হবে? হিসাব করতে হবে। আচ্ছা, তো আমরা যদি বস্তুটাকে প্রথমে এই যে এখানে পৃথিবীর পৃষ্ঠে চিন্তা করি, অ্যান্ড পুরো পৃথিবীর ভর যদি তার কেন্দ্রীভূত আছে চিন্তা করি, টোটাল দূরত্বটা হচ্ছে মনে করো আর। তো সেই ক্ষেত্রে আমাদের মহাকর্ষ বলের ইকুয়েশন হবে যে জি এম বাই কত? আর স্কয়ার, ঠিক আছে। মহাকর্ষ বলের রাশিমালা হবে এটা।
নিউটনের মহাকর্ষ বলের যে রাশিমালা। ওকে, তো আবার বলছি যে বস্তুটাকে যদি তুমি পৃথিবীর পৃষ্ঠে চিন্তা করো প্রথমত, এন্ড পৃথিবীর সমস্ত ভর যদি পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নাও, এন্ড বস্তুটার ভর যদি স্মল এম হয়, তাদের মধ্যে দূরত্ব যদি আর হয়, তাহলে আমাদের মহাকর্ষ বল ইকুয়েশন অফ গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ GMM ডিভাইডেড বাই আর স্কয়ার, নিউটনের মহাকর্ষ সূত্র। আচ্ছা, তো এখন আমি কি করলাম, বস্তুটাকে মনে করো এখান থেকে এইচ হাইটে তুললাম, এন্ড এই এইচ হাইটের মধ্যে আমি খুবই ক্ষুদ্র একটা দূরত্ব কনসিডার করে নিলাম যেটা dr, এন্ড এই জন্য আমার কৃতকাজ dw সমান fdr, ক্ষুদ্র সরণ ক্ষুদ্র কৃতকাজ। সো dw dr দেখলেই তো আমাদের একটা ইন্টিগ্রাল ব্যাপার চলে আসে। সো ইন্টিগ্রাল dw সমান ইন্টিগ্রেশন অফ dr। কেন আমরা ইন্টিগ্রেশন করব, এটা তো আই থিঙ্ক তোমাদের এতদিন ক্লাস করার পরে ক্লিয়ার হয়ে গেছে যে কেন আমরা ইন্টিগ্রেশন করব। আমরা ইন্টিগ্রেশন করব বিকজ dw dr আছে মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্বের জন্য আছে। সো আমরা একদম লোয়ার লিমিট থেকে একদম আপার লিমিট পর্যন্ত যদি ইন্টিগ্রাল করি তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা পেয়ে যাব। তো মহাকর্ষ বল দ্বারা কৃতকাজে আমরা তাই করছি যে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা অ্যাকচুয়ালি বের করছি। অলরাইট, তো এখন কথা হচ্ছে দেখো এখানে আমাদের লিমিটগুলো আসলে কেমন কেমন হবে। তো দেখো আমাদের প্রথমত বস্তুটা কোথায় ছিল, এইখানে ছিল, এইখানে, তাহলে তখন সে আর রেঞ্জে ছিল, ঠিক আছে, পৃথিবীর সেন্টার দ্বারা সে আর দূরত্বে আকর্ষিত হচ্ছিল, তাই না। প্রথমত বস্তুটা কোথায় ছিল, এইখানে ছিল, সো সে প্রথমত আর রেঞ্জে কি হচ্ছিল, আকর্ষিত হচ্ছিল, তাহলে সে শুরুতে ছিল আর দূরত্বে। এখন সে মনে করো এইচ পরিমাণ উঠে গেছে, এই যে এইচ পরিমাণ উঠে গেছে, তো এখান থেকে সে কেন্দ্রের দিকে কি পরিমাণ বলে আকর্ষিত হবে, আর প্লাস কত দূরত্বে আকর্ষিত হবে, টোটাল সে কতটুকু উঠে গেছে কেন্দ্রের সাপেক্ষে আর প্লাস এইচ দূরত্ব। তাহলে এখানে আমাদের লোয়ার লিমিটটা হবে হচ্ছে আর এবং আপার লিমিটটা হবে হচ্ছে কত, আর প্লাস এইচ। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে। আবারও বলতেছি, আমাদের লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট, উপরেরটা আর প্লাস এইচ হচ্ছে আপার লিমিট। করলামটা কি, যেটা করলাম সেটা হলো আর কিছুই না, যে মনে করো এই যে বস্তুটা শুরুতে ভূমিতে ছিল, তখন সে এই দূরত্বের মধ্যে ছিল, এখন সে এই কেন্দ্রের সাপেক্ষে কতটুকু উঠে গেছে, আর প্লাস এইচ পরিমাণ উঠে গেছে। সো আর প্লাস এইচ একদম হাইয়েস্ট লিমিট, আর হচ্ছে লোয়েস্ট লিমিট, দ্যাটস ইট। সো যখন ভূমিতে ছিল তখন আমাদের মনে করো কোনো কাজ করাই লাগে নাই, ভূমিতে ছিল, তার মানে ভূমিতে যখন ছিল আর দূরত্বে যখন ছিল তখন কৃতকাজ শূন্য। যখন আর প্লাস এইচ দূরত্ব উঠাইছি তখন আমাদের মনে করো যে ডাব্লিউ পরিমাণ কাজ করা লাগছে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ সমান ডাব্লিউ। সো এখন এখানে আমাদের 0 টু কত, ডাব্লিউ ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন আর থেকে আর প্লাস এইচ, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে জি এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কয়ার ইন্টু ডিআর, ঠিক আছে। আমরা ঠিক এর পরের লাইন থেকেই আগাবো। তাহলে আমি পরের পেজে যাই, জাস্ট পরের পেজে যাই। তাহলে এখানে ইন্টিগ্রেশন ডাব্লিউ মাইনাস 0 হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওকে, অলরাইট, আমরা পরের পেজ থেকে আসি। এই যে দেখো কি হবে, ডাব্লিউ মাইনাস 0 ইজ ইকুয়াল ইন্টিগ্রাল আর থেকে আর প্লাস এইচ, এখানে কি ছিল, জিএমএম বাই আর স্কয়ার ডিআর, ঠিক আছে। আমি এই পেজটা আবার একটু লিখলাম। অলরাইট, তো এখন আসো, এখন হচ্ছে এই যে ডাব্লিউ সমান, আমরা এখন জি এম এম এগুলো তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাই না। আর এখানে আমাদের চলককে আর, যেহেতু ডিআর হচ্ছে আমাদের অপারেটর, তার মানে 1 বাই আর স্কয়ারকে আমরা লিখতে পারি আর ইনভার্স 2 ইন্টু ডিআর, আর লিমিট হচ্ছে আর থেকে কত, আর প্লাস মনে করো এইচ। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আমরা যেটা করব, দেখো এই যে ডাব্লিউ ইকুয়াল, এখন কথা হচ্ছে জি এম এম ইন্টিগ্রেশন আর ইনভার্স 2 ডিআর, তাহলে কি হবে, আর ইনভার্স 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1। কারণ আমরা সবাই কি জানি, আমরা সবাই ইন্টিগ্রালের বিখ্যাত ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান কত, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, রাইট। সো এখানে n এর মান হচ্ছে -2, সো x এর জায়গায় আর আছে, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হলো হচ্ছে আর ইনভার্স 2 প্লাস 1 নিচে ডিভাইডেড বাই -2 প্লাস 1। ওকে, আমরা আশা করি বুঝে গেছি। আর এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে কত, আর প্লাস এইচ। আচ্ছা, তো এখন ডাব্লিউ ইজ ইকুয়াল -2 প্লাস 1 মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস জি এম এম, আর এখানে উপরে কি থাকবে, আর ইনভার্স 1, আর ইনভার্স 1, আর এখানে হচ্ছে লিমিট হলো আর থেকে আর প্লাস এইচ। আচ্ছা, এখন আসো, এখন যে কাজটা করতে হবে সেটা হলো হচ্ছে, দেখো মাইনাস জি এম এম, তাহলে দেখো
এই যে এখানে 1/r, আর এখানে হলো r থেকে কত, r থেকে হচ্ছে r প্লাস h। অলরাইট, এখন আসো মাইনাস জি এম এম, এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এই যে r এর জায়গায় একবার r প্লাস h আর একবার হলো r, তাহলে 1/r প্লাস h মাইনাস 1 কত, 1/r। আচ্ছা, এখন আসো, এখন আমাদের মাইনাসটাকে যদি কি করি এই সাইডে ঢুকাই ফেলি, তাহলে জি এম এম, তাহলে কি হবে, জাস্ট উল্টা হয়ে যাবে, 1/r মাইনাস 1/r প্লাস h। সো আমাদের এই ইকুয়েশনটাই হলো বেসিক্যালি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের ইকুয়েশন। এটাই হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের ইকুয়েশন, যে জিএমএম ইন্টু 1/r মাইনাস 1/r প্লাস h। জি হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, স্মল এম হচ্ছে যে বস্তুটাকে এই হাইটে উঠাচ্ছি সেই বস্তুটার ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর h হলো সেই সার্টেন হাইটটা। ঠিক আছে, সো আমরা এই ইকুয়েশন দিয়ে কি করতে পারি, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের রাশিমালাটা বের করে নিতে পারি। এখন এখানের মধ্যে একটা ম্যাজিক দেখবা তোমরা, চলো আমরা এখানের মধ্যে একটা ম্যাজিক দেখি। সো যে ম্যাজিকটা আসলে সবাইকে বিস্মিত করবে, তাহলে চলো দেখে নেওয়া যাক। আমরা এখন এই জিনিসটাকে কি করব, মনে করো আমাদের এটা মেইন ইকুয়েশন, ওকে, এই ইকুয়েশনের কোনো চেঞ্জ আসবে না। অলরাইট, এইটা আমরা মাথায় রাখবো যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বললে আমাদের এই ইকুয়েশন দ্বারা কি করা লাগবে, এই ইকুয়েশন দ্বারাই ম্যাথ করা লাগবে। এখন আমরা এই ইকুয়েশনটাকে একটু অর্গানাইজ করি, একটু দেখি যে এখান থেকে অ্যাকচুয়ালি কি কি বের করা না পসিবল। ঠিক আছে, আমরা জাস্ট একটু অর্গানাইজ করে দেখি যে এখান থেকে অ্যাকচুয়ালি কি কি বের করে নিয়ে আসা যায়। তাহলে দেখো আমরা একটু সাজাই যে জি এম ইন্টু স্মল এম, এবার এখানে তুমি লসাগু নাও আর ইন্টু আর প্লাস এইচ, আর এখানে কি থাকে আর প্লাস এইচ, আর এখানে আর প্লাস এইচ চলে যায়, তাহলে কি মাইনাস আর, সিম্পল কি করলাম, লসাগু করলাম। অলরাইট, তাহলে এখানে কি থাকে জি এম এম, আর এখানে প্লাস আর মাইনাস আর কাটা, শুধু থাকে এইচ, তাহলে এই যে এইচ ডিভাইডেড বাই কত, আর ইন্টু আর প্লাস এইচ। আচ্ছা, আর প্লাস এইচ ইন্টু আর। এবার আমি পরের লাইনে একটা কাজ করব, ঠিক আছে, জাস্ট আমি এখানে দেখাই তোমাদেরকে। পরের লাইনে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল, আমি জি এম উপরে নিচে আর স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। তাহলে দেখো জি এম বাই আর স্কোয়ার ইন্টু কত, এম এইচ ডিভাইডেড বাই আর প্লাস এইচ ইন্টু আর ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমি কি করলাম, উপরের রাশিটা এবং নিচের রাশিটাকে আর স্কোয়ার দ্বারা ভাগ করলাম, আলটিমেটলি এই আর স্কোয়ার চলে গেলে আবারও আগের মতো কাহিনী। অলরাইট, তাহলে এখন তোমাদের এই জিনিসটা দেখলে কার কথা মনে পড়ে, অভিকর্ষজ ত্বরণের কথা মনে পড়ে। জি ইন্টু এম এইচ ডিভাইডেড বাই, এখানে আর স্কোয়ার চলে গেলে থাকে আর, তাহলে কত আর প্লাস এইচ বাই কত আর। ওকে, অলরাইট, এখন আসো, এখন আমাদের ডাব্লিউ ইকুয়াল উপরে কত এম জি এইচ, তাই না, এম জি এইচ, আর নিচে কত, এই যে 1 প্লাস এইচ বাই আর। এখন তুমি চিন্তা করো, আমরা এই মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কখন হিসাব করছিলাম, যখন এইচ এর মানটা অনেক বেশি ছিল, মানে এইচ এর মানটাকে আমাদের যখন কনসিডার করা লাগছে তখনই কিন্তু আমরা এত বিশাল কাহিনী করছিলাম মাউন্ট এভারেস্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো যদি আমাদের এইচ এর মানটা লিমিটেড হাইটে থাকে, মানে যখন আমরা কি করতে পারি, নর্মালি আমরা কি বলতাম, নর্মালি আমরা চিন্তা করতাম যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ একটা বস্তুকে সার্টেন হাইট, ভূমি থেকে সার্টেন হাইট পর্যন্ত, বুর্জ খলিফা পর্যন্ত তুলতে চিন্তা করো, এমজিএইচ পরিমাণ লাগে, আমরা মোটামুটি এটা আইডিয়া করতে পারি। তো দেখো এই সূত্র থেকে যদি আমরা অর্গানাইজ করে এইচ এর মানটাকে যদি নেগলিজিবল করতে পারি, মানে এইচ এর মান, ইফ এইচ এর মান যদি আর এর চাইতে অনেক অনেক ছোট হয়, মানে এইচ যদি পৃথিবীর ব্যাসার্ধের চাইতে অনেক অনেক ছোট হয়, ওকে, তখন আমরা এই যে এই ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি এখানের মধ্যে, তখন আমাদের ডাব্লিউ ইকুয়াল কি হবে, ডাব্লিউ ইকুয়াল হবে এম জি এইচ ডিভাইডেড বাই, এইচ এর মানটা যদি অনেক ছোট হয় তখন আমরা এইচ এর মানটাকে জিরোর কাছাকাছি চিন্তা করতে পারি, আর এর সাপেক্ষে, কিসের সাপেক্ষে, পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে, তখন আমাদের ডাব্লিউ ইকুয়াল কি হয়ে যাবে, তখন আমাদের অ্যাকচুয়ালি ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ হবে। মানে ওই যে পূর্বের যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এমজিএইচ, একটা বস্তুকে ভূমি থেকে সার্টেন হাইটে তুলতে বিভব শক্তি সমপরিমাণ কৃত কাজ, আমরা সেই জিনিসটা আবার কি পাচ্ছি, পুনরুদ্ধার পাচ্ছি। কোত্থেকে পাচ্ছি, এই যে এই মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের ইকুয়েশন থেকে। এটাকে অর্গানাইজ করে এইচ কে যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় নেগলিজিবল চিন্তা করতে পারি বা খুবই নগণ্য চিন্তা করতে পারি, তখনই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডাব্লিউ ইজ ইকুয়াল এম জি এইচ। সবগুলাই কিন্তু আসলে দেখো
একই সূত্রে গাঁথা। তাহলে যখন আমাদের এইচটা খুবই নেগলিজিবল, ওই যে বুর্জ খলিফার ক্ষেত্রে, তখন আমরা ডাব্লিউ ইকুয়াল এমজিএইচ হিসাব করতে পারি। এবং এইচ এর মানটা অনেক বেশি নেগলিজিবল না, যেমন তুমি মাউন্ট এভারেস্টের হাইট নেগলেক্ট করতে পারবে না, সেক্ষেত্রে আমাকে একদম ইন্টিগ্রাল করে 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 একদম মেটিকুলাসলি আমাকে ভ্যালুগুলো বের করা লাগবে। এন্ড কত আসলো তখন, যখন এইচ এর মানটা নেগলিজিবল না, আমি বাদ দিতে পারছি না, তখন অ্যাকচুয়ালি মহাকর্ষ বল দ্বারা কৃতকাজের এই নতুন ফরম্যাটটা চলে আসে। সো এই ছিল আমাদের ওভারঅল মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ। আশা করি মহাকর্ষ বল দ্বারা কৃতকাজের একদম এ টু জেড তোমরা এই কনসেপ্টের মাধ্যমে বুঝে গেছো। আশা করি তোমরা এই পুরো জিনিসটা বুঝতে পারছো। আমরা এরপরে যাব। অলরাইট, সো এই যে দেখো ডাব্লিউ ইকুয়াল এমজিএইচ। ওকে, এখন আমরা ছোট ছোট কয়েকটা জিনিস দেখে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ, এই কনসেপ্টটা খুবই মজার। সো ধরো আমাদের ভূপৃষ্ঠে পানি ছিল, পানিগুলা এইচ হাইটে বাষ্পীভূত হয়ে গিয়ে মেঘে পরিণত হলো। তাহলে আমরা নর্মালি কি জানি, ভূপৃষ্ঠ থেকে পানিতে একটা সার্টেন ভর ছিল, আর এই মেঘগুলার যে ওজন এমজি কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। সো আমরা নর্মালি যে ডাব্লিউ ইকুয়াল এমজিএইচ। আবার ভর সমান কি, ভর সমান হচ্ছে ঘনত্ব গুণ আয়তন ইন্টু জিএইচ। আবার আয়তন সমান কি, আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল গুণ পুরুত্ব। এই মেঘের একটা পুরুত্ব আছে, এই মেঘের একটা কি আছে, এই মেঘের একটা ক্ষেত্রফল আছে। তাহলে ভি সমান আমরা লিখতে পারি ভি সমান এটি, মানে ক্ষেত্রফল গুণ পুরুত্ব। তাহলে রো হচ্ছে ঘনত্ব, এ হচ্ছে ক্ষেত্রফল, টি হচ্ছে পুরুত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে হাইট। সো এটাই হলো পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজের রাশিমালা। খুবই ছোট ছোট কনসেপ্ট, বাট স্টিল ইন্টারেস্টিং। সো এই জিনিসপাতিগুলো তোমাদের একাডেমিকের পাশাপাশি এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে দিয়ে রাখলাম। তোমাকে যদি মেঘের ক্ষেত্রফল দিয়ে দেয়, মেঘের পুরুত্ব দিয়ে দেয়, মেঘের ঘনত্ব, মেঘ তো আলটিমেটলি পানি, সো পানির ঘনত্ব আলটিমেটলি মেঘের ঘনত্ব। সো সবগুলো জিনিস যদি তুমি এখানের মধ্যে ইনপুট দিয়ে দাও, তাহলে পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজের রাশিমালা তোমরা ইজিলি বের করতে পারো। অলরাইট, এটাই হচ্ছে পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ। ওকে, তো আমরা বুঝলাম যেখানে রো ঘনত্ব, ভি আয়তন, টি হচ্ছে পুরুত্ব। বক্রপথে চলমান বস্তু কণার উপর কৃতকাজ। মনে করো একটা বস্তু এইভাবে বক্রপথে চলতেছে, কখনো চিন্তা করছো যে এসব ক্ষেত্রে কৃতকাজের রাশিমালাটা কেমন হবে? মনে করো এই যে একটা বস্তু, এই যে এ থেকে বি বক্রপথে যাচ্ছে, তো এই পয়েন্টে বস্তুটার মধ্যে মনে করো এই দিক বরাবর বল কাজ করতেছে। তো বস্তুটা যাচ্ছে কোন দিক বরাবর? এই দিক বরাবর, তার মানে এই যে থিটা কোণে যাচ্ছে, তাই না? তো এখন আমরা যদি এদিকে আমরা চিন্তা করি ডিএক্স সরণের দিকে, তাহলে বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশ কত? ডিএক্স কস থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কৃতকাজ কি হবে? ডিডব্লিউ সমান এফ ডিএক্স, আমাদের খুবই কমন ফর্ম, পরিচিত ফর্ম, আমরা জানি ডিডব্লিউ সমান এফ ডিএক্স। তাহলে আমরা কি করতে পারি? বের করে দিতে পারি যে ইন্টিগ্রাল অফ ডিডব্লিউ সমান ইন্টিগ্রাল অফ কোথায় কোথায় যাচ্ছে? এ থেকে কোথায় যাচ্ছে? এ থেকে বস্তুটা বি তে যাচ্ছে, রাইট? সো এই যে এ থেকে বি, লোয়ার লিমিট থেকে আপার লিমিট ইনটু এফ ডিএক্স। সো এটাই হলো বক্রপথে চলমান বস্তু কণার ক্ষেত্রে কৃতকাজ। সো এখানে বল গুণ বলের দিকে সরণ, আমাদের সরণের উপাংশটা কত? ডিএক্স কস থিটা। তো এই যে সরণের দিকে বলের দিকে সরণটা কত? ডিএক্স কস থিটা। আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। এটাই হচ্ছে বক্রপথে চলমান বস্তু কণার উপর কৃতকাজের রাশিমালা। রেস্ট ইজ ক্যালকুলেশন। তুমি এখানে লোয়ার লিমিট থেকে আপার লিমিট বসিয়ে ক্যালকুলেট করে দিতে পারবে। অলরাইট, তো এখন লাস্ট আমাদের আরেকটা টপিক, ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ। আমরা একটা বস্তু বক্রপথে চলমান বস্তু কণার মধ্যে কৃতকাজ চিন্তা করলাম, পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ চিন্তা করলাম। এখন আমরা দেখবো একটা বস্তু যদি ঘূর্ণনশীল হয় বা রোটেট করে, সেই ক্ষেত্রে আমাদের কৃতকাজের রাশিমালাটা কত? তাহলে দেখো একটা বস্তু মনে করো যে এই যে এ বিন্দু থেকে থিটা পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করে এস পরিমাণ রৈখিক দূরত্ব অতিক্রম করে বিতে আসছে। আর এই বিন্দুতে রৈখিক বলটা মনে করো বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমাদের কৃতকাজ সমান কি? বল গুণন সরণ, ঠিক আছে? সো বল হচ্ছে কত? এখানে বল হচ্ছে মনে করো আমাদের এফ, আর সরণ কতটুকু হয়েছে? এই বস্তুটার কি কৌণিক সরণ হয়েছে নাকি রৈখিক সরণ হয়েছে? এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, আমরা সবাই জানি যে এস ইকুয়াল কত? এস ইকুয়াল হচ্ছে আর থিটা, বা থিটা সমান কি? চাপ বাই ব্যাসার্ধ না? থিটা সমান আমরা সবাই জানি না যে চাপ বাই ব্যাসার্ধ? এই কনসেপ্ট কোত্থেকে আসছে? আমরা সবাই জানি থিটা সমান হচ্ছে চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, রাইট? সো চাপ হচ্ছে আমাদের এখানে এই যে বৃত্তচাপ হচ্ছে এস ডিভাইডেড বাই আর, সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি আসে এস ইকুয়াল কত? আর থিটা। তো আমি যদি এখানে যদি চিন্তা করি যে ডাব্লিউ সমান বল হলো এফ, সরণ হলো আমাদের এস, তাহলে এখন দেখো যে এফ গুণ এস হচ্ছে কত? আর থিটা। এখন
একটা জিনিস চিন্তা করো যে এফ আর আর এর যে ক্রস গুণন যদি আমরা চিন্তা করি, তাহলে এফ আর আর এর ক্রস গুণন আমরা কি পাই? টর্ক পাই, টর্ক। ঠিক আছে, টর্কে পড়াইছিলাম তোমাদেরকে। তাহলে টাও ইনটু থিটা। তাহলে এই যে আমাদের কাজ সমান নরমালি বল গুণ সরণ, তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ সমান টর্ক হচ্ছে কৌণিক বল গুণ কৌণিক সরণ। ওকে, সো এই যে দেখো কৌণিক বল এফ ডট আর, এফ ক্রস আর বেসিক্যালি টর্ক, তাহলে টাও গুণ থিটা। তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ টর্ক গুণ কৌণিক সরণ। সো এই হচ্ছে আমাদের ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ। সো কৃতকাজ সমান টর্ক গুণ কৌণিক সরণ। কিসের ক্ষেত্রে কৃতকাজ? ঘূর্ণনশীল কোনো বস্তুর ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা হচ্ছে টর্ক গুণ কৌণিক সরণ। সো আশা করি ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজটাও তোমরা সবাই বুঝতে পেরেছো। অল রাইট, সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ দেখলাম, স্প্রিং বল দ্বারা কৃতকাজ দেখলাম, এরপরে হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ দেখলাম। এগুলাই বেসিক্যালি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ দেখলাম, পানিকে মেঘে পরিণত করতে কৃতকাজ দেখলাম, বক্র পথে চলমান বস্তু কণার ক্ষেত্রে কৃতকাজ দেখলাম। সেই বক্র পথে চলমান বস্তু কণার ক্ষেত্রে কৃতকাজটাও কিন্তু একটা বিশেষ ধরনের পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, কারণ সেখানে একটা সার্টেন লিমিট থেকে আর একটা সার্টেন লিমিটে যাওয়া লাগছে, কোনো ধ্রুব বল সেখানে ছিল না, আমরা ইন্টিগ্রাল করে কিন্তু বের করেছি, রাইট? সো এই ছিল আমাদের ওভারঅল বিভিন্ন ক্ষেত্রে কাজের রাশিমালা। আশা করি তোমরা আজকের ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। এখন তোমাদের যেটা করা লাগবে, বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।